প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। আজকে আমরা পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে এবং ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্ম, এই দুইটা টপিকস নিয়ে আজকে পড়াশোনা করব ইনশাল্লাহ। আর আমরা মোটামুটি এর আগের যে পাঠগুলো আছে সেই পাঠগুলোতে যতটুকু স্টাডি করেছি, আমরা মোটামুটি ইলেকট্রন সম্পর্কে যথেষ্ট আমাদের আইডিয়া হয়েছে। তো এখানে পাঠ 9 থেকে 11, এই পাঠের মধ্যে পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে, তো আমরা যেটা জানি যে পরমাণু ওর যে ইলেকট্রন, সেই ইলেকট্রন হচ্ছে পরমাণুতে যে মৌলিক কণিকা থাকে বা পরমাণুর 3টি মৌলিক কণিকা, তার মধ্যে একটি হচ্ছে ইলেকট্রন। বা পরমাণুর যে 3টি স্থায়ী কণিকা থাকে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তো 3টি স্থায়ী কণিকার মধ্যে ইলেকট্রন হচ্ছে একটি। তো ইলেকট্রন পরমাণুর যে কক্ষপথ আছে, সেই কক্ষপথে বা শক্তি স্তরে ঘুরতে থাকে, যেটাকে আমরা বলি যে আকার কিরকম বা আকৃতি কিরকম সেই সম্পর্ক নিলস বোর যথেষ্ট পরিমাণে বিবৃতি দিয়েছেন যে পরমাণুর যে কক্ষপথগুলো, সেই কক্ষপথগুলো বৃত্তাকার কক্ষপথ। তো বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এখন প্রশ্ন জাগে যে একের অধিক যদি হাইড্রোজেন থাকে, যেমন আমরা যদি বলি যে হাইড্রোজেন একটা পরমাণু, হাইড্রোজেন পরমাণুর আমরা জানি যে পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। এখন যদি এর ইলেকট্রন বিন্যাস আমরা করি, তো ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাচ্ছি যে এর একটা ইলেকট্রন থাকার কারণে একটা ইলেকট্রন, একমাত্র ইলেকট্রন প্রথম অরবিটে বা কক্ষপথে ঘুরতে থাকবে। তো এইটাকে যদি আমরা বলি যে এটা হচ্ছে গিয়া কক্ষপথ, তো এটা যদি বলি এটা হচ্ছে আমাদের কক্ষপথ। তো এই কক্ষপথ, তাহলে এটা প্রথম কক্ষপথ। এখন যদি এরকম হয় যে লিথিয়ামের কথা যদি আমরা বলি, তো লিথিয়ামের দেখা গেছে যে লিথিয়ামের মোটামুটি এরকম যদি আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় যদি 3টা শক্তি স্তর যদি আমরা দিই, তাহলে দেখতে পাচ্ছি যে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। তো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা যদি 3 হয়, তো লিথিয়াম প্রথম 2টা ইলেকট্রন প্রবেশ করবে তোমার প্রথম যে শক্তি স্তর থাকে, সেই প্রথম শক্তি স্তরে। আর তৃতীয় নাম্বার যে ইলেকট্রনটা থাকে, সেই ইলেকট্রনটা দ্বিতীয় শক্তি স্তরে প্রবেশ করবে। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে একটা মাত্র যদি ইলেকট্রন থাকে, তাহলে সেটা প্রথম শক্তি স্তরেই প্রবেশ করবে। যদি এখানে হিলিয়াম হইতো, তো হিলিয়ামের ক্ষেত্রে আমরা জানি যে হিলিয়ামের অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। সেক্ষেত্রে হিলিয়ামের 2টা ইলেকট্রন প্রথম শক্তি স্তরে থাকতো। কিন্তু 2-এর অধিক যদি এরকম ইলেকট্রন হয়, অর্থাৎ 3, 4, 5 এরকম করে যদি আরো অনেক বড় সংখ্যার যদি আমরা পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কোনো মৌল, সেগুলো যদি ইলেকট্রন বিন্যাস করতে যাই, তো প্রশ্ন জাগে যে সেই ইলেকট্রনগুলো কি একই কক্ষপথে থাকবে নাকি ভিন্ন ভিন্ন কক্ষপথে থাকবে, আর থাকলেও সেগুলো কিরকম থাকবে, তাই না? এটা একটা প্রশ্ন। তো আমরা মোটামুটি জানি যে ইলেকট্রনগুলো হচ্ছে প্রতিটি কক্ষপথে, এটা মনে রাখতে হবে যে 2n² সংখ্যক ইলেকট্রন বিদ্যমান থাকে। 2n² সংখ্যক, আমরা যদি বলি 2n² সংখ্যক ইলেকট্রন, 2n² সংখ্যক ইলেকট্রন বিদ্যমান থাকে প্রতিটি কক্ষপথে। কতগুলো ইলেকট্রন? 2n² সংখ্যক ইলেকট্রন বিদ্যমান থাকে। এখন 2n² সংখ্যক ইলেকট্রন বিদ্যমান থাকে যদি প্রতিটি কক্ষপথে, এখানে n দিয়ে কি বোঝানো হয়? n হচ্ছে কক্ষপথের সংখ্যা। n হচ্ছে কক্ষপথের সংখ্যা। অর্থাৎ এখানে যদি আমরা বলি n এর মান 1, তাহলে বোঝায় প্রথম কক্ষপথ। n এর মান যদি বলি 2, তাহলে দ্বিতীয় কক্ষপথ। n এর মান 3 হলে তৃতীয় কক্ষপথ। n এর মান 4 হলে চতুর্থ কক্ষপথ। তো এই যে প্রথম কক্ষপথের সংখ্যা n = 1 2 3 4, মানে হচ্ছে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, n3 তার মানে তৃতীয় কক্ষপথ, n4 মানে চতুর্থ কক্ষপথ। তো কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকে, আমরা এই সূত্র ব্যবহার করে সেটা বের করতে পারি। আচ্ছা, যদি আমরা n = 1, প্রথম কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, তো ধরে নিই প্রথম কক্ষপথে 2n² সংখ্যক ইলেকট্রন থাকে। এখন এখানে 2 আর এখানে 1², তার মানে n² সংখ্যক প্রথম কক্ষপথে 2n² সংখ্যক ইলেকট্রন থাকে ধরে নিই আমরা। এখন 2 তো আমরা জানি, আর এখানে n হচ্ছে গিয়ে আমাদের কত? 1। তো এখানে যদি বলি স্কোয়ার, তাহলে 1 এর উপরে স্কোয়ার দিলে কত হয়? 1 হয়। আর 2 তাহলে গুণ করলে কত হয়?
2। তার মানে প্রথম কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি। এইটা হচ্ছে গিয়ে ম্যাক্স, আমাদের সর্বোচ্চ, ম্যাক্সিমাম। হ্যাঁ, খেয়াল রাখবে এটা হচ্ছে ম্যাক্স, মানে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টি। কোন কক্ষপথে? n=1 মানে প্রথম কক্ষপথে। তো এইটাকে আমরা প্রথম কক্ষপথ বলি। তো প্রথম কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি। তো প্রথম কক্ষপথে যেহেতু ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, তাহলে একটা ইলেকট্রন একটা ইলেকট্রন ধরলাম, এখানে আমরা এটাকে প্রথম কক্ষপথ। তো প্রথম কক্ষপথে এই 2টা ইলেকট্রন আমরা দিয়ে দিলাম। তো এখন যদি হিলিয়ামের কথাও বলি, তো হিলিয়ামের 2টি ইলেকট্রন ছিল, ওই 2টা ইলেকট্রন প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন বসে গেছে। তো হাইড্রোজেনের প্রথম কক্ষপথে হাইড্রোজেনের ইলেকট্রন কটা? একটা। তাহলে প্রথম কক্ষপথে একটি ইলেকট্রনই বসবে, 2টা নেই, তাহলে বসবে কোথায়? যদি n=2 হয়, যদি 2 হয়, তাহলে আমরা জানি যে আমরা কি পাই, 2n² সূত্র অনুযায়ী কি পাই, যে দ্বিতীয় কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে। তো 2 × n², n এর মান কত? 2 পেয়েছি আমরা, তাহলে 2a², তাহলে এখানে কত আসে? 2 × এখানে আসে 4, তাহলে আমরা এখানে প্রোডাক্ট আসে কত? 8, তার মানে 8টি। তাহলে আমরা জানি এখানে যে দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টি। তো এখন লিথিয়ামের ক্ষেত্রে যদি আমরা একটা এক্সাম্পল টানলাম, তো লিথিয়ামের যে 3টা ছিল তোমার অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা 3 ছিল, কিন্তু প্রথম শক্তি স্তরে 2টা দেওয়ার পর লিথিয়ামের কাছে আর একটি ইলেকট্রন থাকে। ওই একটি ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে বসে গেছে। তো এখন দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ধারণ ক্ষমতা 8টি। তো যদি দ্বিতীয় শক্তি স্তরে মানে যদি 8টা ইলেকট্রন থাকে, তো 8টা ইলেকট্রন আমরা কোন একটা অ্যাটমের যদি 8টা ইলেকট্রন থাকে, তো আমরা 8টা ইলেকট্রন বসাবো। যদি 8টা ইলেকট্রন না থাকে, তাহলে যে কটা থাকবে সে কটা বসাবো। ভেরি সিম্পল। যদি 8টার বেশি হয়, তাহলে আমরা আবার এই 8টা বসানোর পর তৃতীয় শক্তি স্তরে চলে যাবো। একটা উদাহরণ দিই, তারপর এখানে আবার আসি আমি। ধরো সোডিয়ামের কথা যদি বলি, যে সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 11, এটা আমরা জানি। এখন যদি সোডিয়ামের আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে কি আসবে? আচ্ছা, সোডিয়াম পরমাণু আমরা এসে প্রথম কক্ষপথ, এসে দ্বিতীয় কক্ষপথ, আমি আর একটা কক্ষপথ নিই, তৃতীয় কক্ষপথ নিই। তো সোডিয়ামের আমরা জানি যে প্রথম কক্ষপথে আমরা n=1 এর ক্ষেত্রে আমরা জানি প্রথম কক্ষপথে ইলেকট্রন হবে 2টি। আমরা 2টা ইলেকট্রন বসালাম, এখানে একটা ইলেকট্রন দিলাম, একটা ইলেকট্রন দিলাম। আচ্ছা, দ্বিতীয় কক্ষপথে আমরা জানি সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কতটি? 8টি দ্বিতীয় কক্ষপথে। তো এই 2টা ইলেকট্রন সোডিয়াম থেকে চলে গেলে, সোডিয়ামের টোটাল ছিল 11টি ইলেকট্রন, তো এখানে 2টা ইলেকট্রন চলে গেলে থাকে 9টি ইলেকট্রন। তো 9টি ইলেকট্রন, তাই দ্বিতীয় কক্ষপথে তো 8টি আমরা বসাইতেই পারি। তাই আমরা বসাইলাম একটা ইলেকট্রন, 2টা, 4টা, এই যে 6টা, আর এখানে বসাইলাম এই যে 2টা, 8টা। তো এগুলো পেয়ার আকারে থাকবে, অর্থাৎ যুগল আকারে থাকবে। হ্যাঁ, অর্থাৎ এইগুলোকে বলা হয় আমাদের বন পেয়ার ইলেকট্রন বলা হয় এদিকে। তো বন পেয়ার ইলেকট্রন এগুলো যুগল আকারে থাকবে, কিন্তু প্রথম যে কক্ষপথে ইলেকট্রন 2টা এরকম থাকবে। সিঙ্গেল সিঙ্গেল, এখানে সিঙ্গেল, এখানেও সিঙ্গেল, কিন্তু পরবর্তীতে যে ইলেকট্রনগুলো সেগুলো এরকম যুগল আকারে থাকবে। হ্যাঁ, এই জিনিসটা আমরা খেয়াল রাখি। আচ্ছা, তো এখন সোডিয়ামের ছিল 11টা, প্রথম কক্ষপথে ইলেকট্রন আমরা দিলাম 2টা, হাতে থাকে 9টা। দ্বিতীয় কক্ষপথে আমরা জানি সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 8টি। তো যদি আমাদের 9টি থাকে, আমরা অনায়াসে 8টি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে বসাতে পারি বা দিতে পারি। তো এরপর আমাদের অবশিষ্ট 9টা থেকে যদি 8টা চলে যায়, অবশিষ্ট আমার ইলেকট্রন থাকে একটি। এই একটি ইলেকট্রন এখন কোথায় দিব? একটি ইলেকট্রন, তাহলে আমার যেহেতু এখানে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টি, তাহলে এখানে তো আর জায়গা নেই। তাহলে কি করতে হবে? পরবর্তী কক্ষপথে বা পরবর্তী শক্তি স্তরে ওই ইলেকট্রন চলে যাবে। তাহলে আমরা এর জায়গা দেবো পরবর্তী শক্তি স্তরে। তাহলে আমরা দেখি তাহলে কটা হয়েছে। তাহলে প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, 8 আর 2 10টা, আর এই তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন হচ্ছে একটি। তাহলে টোটাল আমার ইলেকট্রন হলো 11টি। তাহলে যদি আমরা এইভাবে লিখি যে প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, আর তৃতীয় শক্তি স্তরে এই যে একটি ইলেকট্রন, তাহলে টোটাল আমার সোডিয়ামের যে ইলেকট্রন কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাসটা হবে এই যে এরকম। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা আরো কয়েকটা এক্সাম্পল দিব, তার আগে এখন আমরা চলে যাই যে তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন কয়টি হবে। তাহলে আমরা যদি বলি n=3, n= যদি 3 হয়, দ্যাট মিনস আমার তৃতীয় শক্তি স্তরে আমার ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি। তো এখানে আমরা দেখি যে আবার ওই যে 2n² সূত্র,
আমরা এটা অ্যাপ্লাই করব, কারণ আমরা জানি প্রতিটি কক্ষপথে 2n² সংখ্যক ইলেকট্রন থাকে, ইলেকট্রন বিদ্যমান থাকে বা ইলেকট্রন উপস্থিত থাকে বা ইলেকট্রন বর্তমান থাকে, 2n² সংখ্যক ইলেকট্রন থাকে। এখন n হচ্ছে গিয়ে কক্ষপথের নাম্বার বা সংখ্যা, তাহলে n = 3, তার মানে তৃতীয় কক্ষপথ। তাহলে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকে কতটি? তাহলে আমরা এখানে বসাই যে 2n², তাহলে 2n এর মান কত? 3, তাহলে 3 এর উপর স্কোয়ার দিলে কত আসে আমাদের এখানে? 2 ইন্টু আমাদের এখানে 9 আসে, তাহলে কত টোটাল? 18। তাহলে আমরা জানলাম তৃতীয় কক্ষপথে আমার ইলেকট্রন থাকে 18টি। তৃতীয় কক্ষপথে আমার ইলেকট্রন থাকে 18টি। এইটি হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 18টি। হ্যাঁ, তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 18টি। এখন আমরা যদি ক্রোইয়ার একটা বড় একটা মৌল নিই এবং সেই মৌলের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, হ্যাঁ, যেমন আমরা যদি জিঙ্ক নিই, জিঙ্ক এই জিঙ্কের নিয়ে তার যদি একটা ইলেকট্রন বিন্যাস করি আমরা, তাহলে কি দেখতে পাই? তাই জিঙ্কের এটা হচ্ছে প্রথম কক্ষপথ, তারপরে আমরা যদি বলি এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এরপরে যদি আমরা বলি যে এটা হচ্ছে গিয়ে তোমার তৃতীয় কক্ষপথ, এরপরে আরেকটা নিলাম, এটা হচ্ছে গিয়ে জিঙ্কের চতুর্থ কক্ষপথ। তো এখানে বলছে যে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সর্বোচ্চ ধারণ ক্ষমতা 18টি আসছে। n = যদি 4 হয়, যদি 4 হয়, অর্থাৎ চতুর্থ কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারে? তাহলে আমরা বলবো যে 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। এখানে 2 ইন্টু n এর মান কত? 4, তাহলে 4²। 4² কত আসে? 16। তাহলে 2 ইন্টু 16, তার মানে আমার এখানে আসবে 32। এতটি কত? 32টি। তাহলে আমরা জানলাম আমাদের চতুর্থ শক্তি স্তরে হ্যাঁ, বা আউটারমোস্ট এনার্জি লেভেলে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 32টি। তো এখান থেকে একটা সামারি যদি করি, যে প্রথম শক্তি স্তরে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি। আচ্ছা, দ্বিতীয় শক্তি স্তর n = 2, তার মানে দ্বিতীয় শক্তি স্তর সামারি করে আরেকটু, যে প্রথম শক্তি স্তরে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি। আচ্ছা, n = 2, তার মানে দ্বিতীয় শক্তি স্তরে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টি। n = 3, দ্যাট মিনস আমাদের তৃতীয় শক্তি স্তর, আর তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 18টি। আর n = 4 মানে হচ্ছে চতুর্থ শক্তি স্তরে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 32টি। তো এগুলো মোটামুটি আমরা জানলাম। তো এখন জিঙ্কের যে একটা এক্সাম্পল নিয়েছিলাম আমরা, তো জিঙ্কের ক্ষেত্রে আমরা দেখি কি জিঙ্কের যে অ্যাটমিক নাম্বার অর্থাৎ পারমাণবিক সংখ্যা। তো নর্মালি আমরা জানি এই জিঙ্কের পারমাণবিক সংখ্যা হচ্ছে গিয়ে 30। তো এইখান থেকে আমরা কি পাই? তো এখান থেকে আমরা যদি জিঙ্কের এই 30 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌল আছে, এটার যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে কি হবে? আচ্ছা, তো আমরা জানি প্রথম শক্তি স্তরে 2টা, তো আমরা 2টা বসাই দিই। আচ্ছা, এই যে 2টা দিয়ে দিলাম। দ্বিতীয় শক্তি স্তর হচ্ছে 8টা, তাহলে দ্বিতীয় শক্তি স্তরে আমরা 8টা দিব, যেহেতু আমার অ্যাভেলেবেল ইলেকট্রন আছে, তাহলে আমরা দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন দিতেই পারি। তৃতীয় শক্তি স্তরে ম্যাক্সিমাম ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 18টি, তাহলে আমি বসাই এখানে, তাহলে আমার এখানে কত? 18টি হয়ে গেল। তাহলে আমি একটু হিসাব করি, 2টা আর দ্বিতীয় শক্তি স্তরে দিলাম 8টা, তাহলে 10টা। আর তৃতীয় শক্তি স্তরে যদি আমরা 18টি, তাহলে কিন্তু আমার 28টা হয়, তার মানে আমি দিতে পারি 18টি। আচ্ছা, এখানে আমরা দেখছো কিভাবে দিছি? শুরুতে এখানে দিলাম, পরে আবার এদিকে দিলাম, এখানে দিলাম, পরে এখানে দিলাম, এরকম একটার অপোজিটে আরেকটা, একটা এই যুগলের অপোজিটে এই যুগলে দিলাম, তার মানে 8টা হলো, কিন্তু থাকবে কত? 18টি। আচ্ছা, এইখানে দিলাম আবার 2টা 10, এখানে দিলাম আরো এক যুগল 12, এইখানে দিলাম একটা যুগল 14, এখানে দিলাম এক যুগল 16, তাহলে আরো 2টা ইলেকট্রন থাকে এখানে, আমরা এক জায়গায় এখানে দিয়ে দিই এই 18টি। তাহলে আমাদের তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ক্ষমতা 18টি, আর আমার হাতে ছিল 20টি, তাহলে আমি ইজিলি 18টি বসাইতেই পারি। এখন চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 32টি। চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 32টি, কিন্তু আমার হাতে আছে 2টি, তাহলে আমি কি করব? আমি তাহলে 2টি ইলেকট্রন আমি দিয়ে দিলাম আর চতুর্থ শক্তি স্তরে, তাহলে 2টি ইলেকট্রন চলে গেল। তো এইভাবে আমরা ইলেকট্রন কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস করব আমরা। তবে একটু এক্সেপশনাল আছে কয়েকটি, খুবই সহজ কঠিন। পটাশিয়াম এর সর্বশেষ পটাশিয়ামের যে ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, এটা একটু এক্সেপশনাল আছে। এইটা নিয়ে এখন একটু কথা বলি। তো মোটামুটি এর আগে আমি বলে রাখি যে আমরা মোটামুটি এই যে এই সিস্টেমে আমরা আগে ক্যালকুলেশন করব,
যে আমার টোটাল আমার ইলেকট্রন আছে কতটি। যেমন সোডিয়ামের ক্ষেত্রে টোটাল ছিল 11টি। তারপর প্রথম কক্ষপথে সর্বোচ্চ থাকতে পারে কতটি, দ্বিতীয় কক্ষপথে বসাবো আবার, তারপর দ্বিতীয় কক্ষপথে আবার হাতে যেগুলো থাকবে অবশিষ্ট সেগুলো নিয়ে আবার আমি অ্যানালাইসিস করে চিন্তা করে দেখবো বা একটু ভাববো যে আমার দ্বিতীয় কক্ষপথে আবার কতগুলো ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে আর আমার হাতে আছে কতটি। ওই অনুযায়ী আমি কক্ষপথের সংখ্যা বাড়াবো এবং ইলেকট্রন আমি বসাবো। জিঙ্কের ক্ষেত্রে ছিল 30, তাহলে প্রথম কক্ষপথে দেখলাম আমি 2টা যদি বসাই আমার হাতে থাকে 28টি। তারপর দ্বিতীয় কক্ষপথে আমি চাইলে 8টা বসাতে পারি ইজিলি। তারপরে আমি দেখলাম যে 8টা বসাইলে আমার থাকে 20টি। তারপরে আমি দেখলাম যে 20টি, তাহলে তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 18টি, তাহলে আমি 18টি বসাইতেই পারি। তারপর 2টি থাকে, তাহলে 2টি আমি চতুর্থ কক্ষপথে আমি ইলেকট্রন বসিয়ে দিলাম। তো এখানে যে একটা কথা বলছে যে পটাশিয়ামের যে আমরা জানি মোটামুটি এইভাবে সবগুলো মৌলের 1 থেকে 30 পর্যন্ত, 1 থেকে 30 এই পর্যন্ত যতগুলো এলিমেন্ট আছে এই সবগুলো এলিমেন্টের যে ইলেকট্রন বিন্যাস এইভাবে তোমরা করার চেষ্টা করবে। এবং এইটা জিঙ্কের এটার ক্ষেত্রে অ্যান্সারটা এইভাবে হবে, তাহলে 2টা, তারপর হচ্ছে 8টি, তৃতীয় সদস্য 18টি, চতুর্থ সদস্য 2টি। এই তোমাদের এইভাবে দেওয়া আছে বইতে, এভাবে তোমরা যে চার্ট দেওয়া আছে চার্টটা ফিল আপ করবা। এনিওয়ে, তারপর পটাশিয়ামের হচ্ছে 19টি আমরা জানি তার অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। এই যে 19, তাহলে পটাশিয়ামের সর্বশেষ যে ইলেকট্রন আছে, পটাশিয়ামের এই সর্বশেষ ইলেকট্রনটি কোথায় যাবে, অর্থাৎ পটাশিয়ামের সর্বশেষ 3s অরবিটালে যাবে নাকি আমরা জানি যে 3d অরবিটালে যাবে নাকি 4s অরবিটালে যাবে। তো এখানে একটা অরবিটালের বিষয় চলে আসে, আমি তোমাদের শর্টকাট করে একটু বুঝাই দিই, তোমরা আশা করি বুঝতে পারবে। তো এখানে দেখো যদি এটার ইলেকট্রন বিন্যাস করি তাহলে বিষয়টা আসে এরকম যে আমরা যেহেতু এটা হচ্ছে গিয়ে প্রথম শক্তি স্তর পটাশিয়ামের, তাহলে আমরা 2টা দিয়ে দিলাম। এসে দ্বিতীয় শক্তি স্তর, তাহলে আমার থাকতে পারে 8টা। তো 8 আর 2 আমার মিলে টোটাল হয়ে যাচ্ছে 10টি ইলেকট্রন। তারপর তৃতীয় শক্তি স্তর কত, তাই তৃতীয় শক্তি স্তরে আমার কতটি যাবে, তাহলে তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ থাকতে পারে আমার 18টি, তাহলে আমার 10টি চলে গেলে আমার থাকে 9টি, তাহলে তৃতীয় শক্তি স্তরে 9টি যাবে। কিন্তু আমরা দেখি এর ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে এরকম 1s 2s 2p 3s 3p আর হচ্ছে গিয়ে 3d আর হচ্ছে গিয়ে 4s। তো আমরা এইটু একটু বোঝার চেষ্টা করি, এখানে যদি একটু জটিল লাগতে পারে তোমাদের কাছে যে এটা কি বা কিরকম আসলো এটা তো আমরা বুঝি নাই। তো এখানে বলি এটা হচ্ছে গিয়ে অরবিট। তো অরবিটটা হচ্ছে গিয়ে যেমন এটাকে আমরা কি বলছিলাম, এটাকে আমরা কক্ষপথ বলি, এটাকে শেল বলা হয়, এটাকে আবার অরবিটও বলা হয়। যেমন এটা হচ্ছে কে শেল, এটা হচ্ছে এল শেল, এটা হচ্ছে এম শেল, এটা হচ্ছে এন শেল। তাহলে কে এল এম এন এগুলোকে আমরা শেল বলি, এগুলোকে আমরা এনার্জি লেভেল বলি, এগুলো শক্তি স্তর বলি। তারপর আবার এগুলোকে আমরা কক্ষপথ বলি। হ্যাঁ, তো শক্তি স্তর বলি, কক্ষপথ বলি। হ্যাঁ, তো এখানে মূলত আমরা জানি যে পরমাণুতে যে ইলেকট্রন যে কক্ষপথে যে ঘুরে এটাকে শক্তি স্তরও বলা হয়। কক্ষপথে যে ইলেকট্রন ঘুরে আসলে একটা পথে ঘুরে বা একটা ট্র্যাক বা পথ, কিন্তু এটাকে শক্তি স্তর বলা হয়। যদিও কক্ষপথ একটি পথ এবং শক্তি স্তর শক্তির নির্দিষ্ট মান নির্দেশ করে। আমি আবার বলছি যে কক্ষপথ একটি পথ এবং শক্তি স্তর, এই যে কক্ষপথ, এই কক্ষপথ যে পথে ইলেকট্রন মুভ করে বা চলাফেরা করে ঘুরে সেটা কক্ষপথ একটি পথ এবং শক্তি স্তর শক্তির নির্দিষ্ট মান নির্দেশ করে। কিন্তু চলিত অর্থে আমরা এই দুই দ্বারা আসলে অনেক সময় কক্ষপথ কি নির্দেশ করে, অর্থাৎ যেটা আমরা বলি যে শক্তি স্তর যে কথা, কক্ষপথ ওই একই কথা। এটাকে অরবিটও বলা হয়। কক্ষপথকে অরবিটও বলা হয়। তো এখন এইখানে যদি কক্ষপথকে যদি অরবিট বলি তাহলে আপনাদের কি আসে এখানে, আমরা যে এই যে এটা হচ্ছে গিয়ে সাব অরবিটাল, মানে একটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে অরবিট কক্ষপথ আর এটা হচ্ছে গিয়ে অরবিটাল। এটা হচ্ছে অরবিট, এটা হচ্ছে অরবিটাল, এটা অরবিট, এটা অরবিটাল, এটা অরবিট, এটা অরবিটাল। তাহলে টোটাল অরবিটাল কয়টি, আসলে অরবিটাল হচ্ছে 4টি, এস পি, একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে এফ। এই 4টি হচ্ছে অরবিটাল, এই 4টি কি অরবিটাল, মনে রাখবা এস পি ডি এফ 4টি অরবিটাল। এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টি, পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 6টি, ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 10টি, এফ অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 14টি। এগুলো হচ্ছে আবার অরবিটালে সর্বোচ্চ মানে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে।
তো আমরা এর আগে পড়াশোনা করেছি যে কক্ষপথে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে। এখন দেখলাম যে অরবিটালে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে। এস অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, পি অরবিটালে সর্বোচ্চ 6টি থাকতে পারে, ডি অরবিটালে সর্বোচ্চ 10টি থাকতে পারে, এফ অরবিটালে সর্বোচ্চ 14টি থাকতে পারে। এখন এইগুলো হচ্ছে অরবিট আর এটা হচ্ছে অরবিটাল, এটা অরবিট আর এটা অরবিটাল। তাই এখন আমরা জানি যে প্রথম যে অরবিটাল, সেই অরবিটালে আমরা কতগুলো ইলেকট্রন চলে যাবে, এস অরবিটালে 2টি ইলেকট্রন চলে যাবে। আচ্ছা, এটা প্রথম শক্তি স্তরের এস অরবিটালে 2টি ইলেকট্রন চলে গেল। দ্বিতীয় শক্তি স্তরে, যে 2 দিয়ে দ্বিতীয় শক্তি স্তরে 2টা অরবিটাল থাকে, একটা হচ্ছে এস অরবিটাল, একটা হচ্ছে পি অরবিটাল। আচ্ছা, তো এস অরবিটালে 2টি থাকবে এবং পি অরবিটালে 6টি বসাইলাম আমরা ইলেকট্রন, তাহলে দ্বিতীয় শক্তি স্তরে 8টি। খেয়াল করে দেখো, এই যে দ্বিতীয় শক্তি স্তরে 8টি আমাদের কিন্তু মিলে যাচ্ছে, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, প্রথম শক্তি স্তরে 2টি। হ্যাঁ, এবার দেখো তৃতীয় শক্তি স্তরে 18টি হওয়ার কথা। আমি একটু বুঝাই দিই তোমাদের, দেখো মনোযোগ দাও। এখানে হচ্ছে 2টা ইলেকট্রন। আচ্ছা, এখানে যদি 6টা ইলেকট্রন দিই, এখানে যদি 10টা ইলেকট্রন দিই, তাহলে কত আসে? 2 আর 6 8, 8টা আর হচ্ছে 10টা, টোটাল 18 ইলেকট্রন। তার মানে এখানে 18 ইলেকট্রন কিন্তু সিস্টেম করাই আছে। কিন্তু প্রশ্ন জাগে যে আমার ইলেকট্রনগুলো এই 18, আমার হাতে তো এখন এই পটাশিয়ামের ক্ষেত্রে তো আমার হাতে থাকে 10টা ইলেকট্রন, চলে গেলে থাকে 9টা ইলেকট্রন। তাহলে 9টা ইলেকট্রন এইখানে বসবে তাহলে নাকি এইখানে নাকি বসবে, এইখানে কি ইলেকট্রন যাবে কি যাবে না, বসবে কি বসবে না, এই বিষয়টা নিয়েই এখন পড়াশোনা। আচ্ছা, তো এখানে আমরা জানি এস অরবিটালে 2টা ইলেকট্রন দিলাম এবং পি অরবিটালে আমি 6টা ইলেকট্রন দিলাম, তাহলে 6টা আর 2টা 8টা, 8 আর এখানে হচ্ছে গিয়ে 10, 2 আর 8 10, আর এখানে যদি আমি দিই 8, তাহলে 10 আর 18, 10 আর 8 18 হয়ে যায়। তো এখন আমার টোটাল ইলেকট্রন কত ছিল? 19টা। তো 19টা ইলেকট্রন, তাহলে 19তম যে ইলেকট্রনটি ছিল, 18 ইলেকট্রন আমি বসাই দিছি। এটা বোঝার জন্য আমি তোমাদের দোষ দিয়েছিলাম যে তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 18 ইলেকট্রন কিভাবে কিভাবে থাকে, এটা বোঝানোর জন্য দোষ দিয়েছিলাম। আচ্ছা, তো এখন আমরা পটাশিয়ামের যে 19তম যে ইলেকট্রনটি, সেই ইলেকট্রনটি হ্যাঁ 3d অরবিটালে যাওয়ার কথা নিশ্চয়ই, কারণ এখানে সর্বোচ্চ ধারণ ক্ষমতা 10টি, আমার হাতে থাকে একটি ইলেকট্রন আমি এখানে বসাই দিলাম। কিন্তু না, ইলেকট্রনটা এখানে চাইলেই আমি বসাইতে পারি না, কারণ এই অরবিটাল এবং এই অরবিটাল, এই দুইটা পাশাপাশি অরবিটালের মধ্যে কে বেশি শক্তিশালী কে বেশি দুর্বল, এইটার উপরে ভিত্তি করে আমার ইলেকট্রন বসাতে হবে। অর্থাৎ দুর্বল অরবিটালে আগে ইলেকট্রন যাবে, দেন শক্তিশালী অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। এখন দুর্বল অরবিটালে ইলেকট্রন আগে যাবে আর শক্তিশালী অরবিটালে ইলেকট্রন পরে যাবে, তাহলে দুর্বল অরবিটাল কিভাবে আমরা বের করি? তো এখানে আমরা জানি যে 4 তো 4, আর এখানে এটাকে বলা হয় n+l। এখানে এগুলোর অনেক ব্যাখ্যা আছে, পরবর্তী ক্লাসগুলোতে আমি তোমার একে যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তারপর যে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, হ্যাঁ, তারপরে এখানে যে আমরা সহকারী কোয়ান্টাম মানে সহকারী শক্তি স্তর বা সাব এনার্জি লেভেল, এটা প্রিন্সিপাল এনার্জি লেভেল, এইগুলোর বিষয়ে ডিটেইল একটু আলোচনা করবো না, আরেকটা ক্লাস নেবো, ওই ক্লাসে তোমরা এগুলো বুঝতে পারবে। এখন শুধু এটা জেনে রাখো যে এই এন দিয়ে বোঝায় প্রধান শক্তি স্তর, আর এটাকে বলা হয় উপশক্তি স্তর। হ্যাঁ, সহকারী কোয়ান্টাম সংখ্যাও বলা হয় এটাকে, উপশক্তি স্তর বলা হয়, শক্তি স্তর উপশক্তি স্তর। আচ্ছা, তো এখন এন কত? 4। আর এল কত? এল হচ্ছে গিয়ে তোমার এস, এখানে যদি আমরা বলি এস, তাহলে এল হচ্ছে গিয়ে এস। তাহলে এল এস বলতে বোঝায় যে এখানে সহকারী, আমরা যদি বলি কোয়ান্টাম নাম্বার, তো সহকারী কোয়ান্টাম নাম্বার বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, এই যে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার বা সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এসকে আমরা বলি যে অরবিটাল। তো এখানে আমরা এস এর মান কত? এস এর মান হচ্ছে গিয়ে 0, এস এর মান হচ্ছে 0। তারপর এই যে পি এর মান হচ্ছে গিয়ে 1, ডি এর মান হচ্ছে গিয়ে তোমার 2, আর এফ এর মান হচ্ছে গিয়ে 3। তো এইখান থেকে মোটামুটি আমরা জানি যে এসপিডিএফ এগুলো হচ্ছে তার মান, এই এসপিডিএফ হচ্ছে গিয়ে মান। তো এই জিনিসটা আমরা মনে রাখবো। হ্যাঁ, কে কোন অরবিটাল বেশি সবল, আবার কোন অরবিটাল দুর্বল, হ্যাঁ, এইটা ডিটারমাইন করার জন্য, বের করার জন্য আমরা এই বিষয়টা এইটা লিখতে হচ্ছে, না হলে এটা লিখতাম না। এগুলো একটু উপরের ক্লাসের পড়াশোনা, তোমাদের একটু কষ্ট হবে হয়তো বা, তারপরে বুঝে নাও। তারপর এল এর মান, তাহলে এখানে ছিল কি 4s, আমার ছিল কি 4s। আচ্ছা, 4s ছিল, তাহলে 4 আমরা কি দেখলাম, 4s এর মান হচ্ছে 0, তার মানে আলটিমেটলি আমার রেজাল্ট আসে কত? 4 আসে। আচ্ছা, আর এখানে যদি আমি বলি যে এটা ছিল 3d, তো 3d এটা n+l যদি হয়, তাহলে n এর মান হচ্ছে 3
আর এল এর মান ডি এর জন্য কত, ডি এর জন্য হচ্ছে 2, তাহলে কত আসে 3 + 2, তার মানে হচ্ছে গিয়ে 5। আচ্ছা, তো এখন এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে গিয়ে 5 আর এটা হচ্ছে গিয়ে 4, তাহলে তুমি বলো এখন এইটা বেশি আর এটা হচ্ছে গিয়ে কম, তো যেটা বেশি এটা হচ্ছে গিয়ে মান বেশি যেটার সেই অরবিটালটা বেশি শক্তিশালী, আর যেটার মান কম সেটা হচ্ছে দুর্বল। এখন 3D 4s অরবিটাল তাহলে 3D অরবিটালের চেয়ে দুর্বল, যেহেতু 4s অরবিটাল দুর্বল, তো আমরা দুর্বল অরবিটালে আগে যেটা বলেছি দুর্বল অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে পরমাণুর যে সর্বশেষ ইলেকট্রনটি অর্থাৎ 19তম ইলেকট্রনটি 4s অরবিটালে চলে যাবে, 3D অরবিটালে যাবে না। তাহলে 3D অরবিটালে কোনো ইলেকট্রন যাচ্ছে না, এই জন্য 0 বসাই দিতে পারো। আর পরীক্ষার খাতায় যদি তুমি এইভাবে লেখো, তুমি যদি এটা প্র্যাকটিস করেই যাও, তাহলে তো তুমি এইভাবে লিখবা যে 3s2, তারপর 3p6, দেন সরাসরি তুমি এখানে লিখতে পারো 4s1। 3D লেখার দরকার নেই, তুমি তো জানোই যে 3D অরবিটালে কোনো ইলেকট্রন রিচ করবে না। তো এইখানে এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে, দিন এতটুকু তুমি দিয়ে দিলে, শেষ। এখানেই তোমার পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। তো এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা এরকম হলো কেন? এইগুলো হচ্ছে গিয়ে স্যার অ্যাকচুয়ালি যে এক্সেপশন, যে পটাশিয়ামের যে আসলে যে আমরা যে জানি যে পটাশিয়ামের যে মৌল আছে, এগুলো হচ্ছে গিয়ে বলা হয় এক্সেপশনাল বলা হয় এগুলো। হ্যাঁ, এগুলো হচ্ছে যে তোমার যে এক্সেপশনাল। তো যেগুলো এক্সেপশনাল আছে, কিছু কিছু এক্সেপশনাল আছে, যেমন এমনি ক্রোমিয়ামের একটা আছে, হ্যাঁ, তারপর এখানে পটাশিয়ামের একটা আছে। তো যেটা পটাশিয়ামটা যেরকম যেভাবে আমি বললাম, সেম একইভাবে ক্রোমিয়াম যার হচ্ছে 24 হচ্ছে তার অ্যাটমিক নাম্বার, এইটাও সেম একইভাবে এই মেথডে তোমরা ইলেকট্রন বিন্যাস করবে, এরকম করবে, করার পর তারপর তোমরা এরকম কম্পেয়ার করবে, হ্যাঁ, শেষের দিকে যে আসলে n+l, হ্যাঁ, এটা 4, এটা হচ্ছে n+l, কার মান বেশি কার মান কম, যার মান বেশি অর্থাৎ যে অরবিটালের মান বেশি সেটা শক্তিশালী অরবিটাল, আর যে অরবিটালের মান 4 সেটা দুর্বল অরবিটাল। এই অনুযায়ী তোমরা ইলেকট্রন দিয়ে দেবে, তাহলে তোমাদের এই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। আর এখানে আরেকটু কথা আছে, সেটা পরবর্তী লেকচারে ইনশাল্লাহ আমরা ওটা আলোচনা করবো। তো এটা হচ্ছে গিয়ে ইলেকট্রন বিন্যাস, এবং ইলেকট্রন বিন্যাস আশা করি তোমরা এইভাবে ইলেকট্রন বিন্যাস করতে পারো। এখন এইটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ইলেকট্রন বিন্যাসের এই সিস্টেমটা হচ্ছে এরকম, হ্যাঁ, এইভাবে ইলেকট্রন বিন্যাস করে। আর তাহলে এইটা কিভাবে করলাম, এটাকে বলা হয় গাঠনিক চিত্র, ইলেকট্রন বিন্যাসের গাঠনিক চিত্র। তাহলে এইটাকে আমরা বলবো যে এই যে এইটা হচ্ছে গিয়ে গাঠনিক চিত্র, তারপর এই যে এইটা গাঠনিক চিত্র, এটা হাইড্রোজেন গাঠনিক চিত্র, এটা গাঠনিক চিত্র, তারপর এই যে এইটা যেটা দিলাম জিঙ্কের, এটা হচ্ছে গিয়ে জিঙ্কের এই যে গাঠনিক চিত্র, ইলেকট্রন বিন্যাসের গাঠনিক চিত্র, আর এটা হচ্ছে গিয়ে ইলেকট্রন বিন্যাস। তাহলে এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস আর এটা হচ্ছে গাঠনিক চিত্র। আশা করি বুঝতে পারছো।